বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর পরিমাপ অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই আমাদের ফিজিক্সের উপরে এখানে যে বিষয়গুলো জড়িত আছে তা হলো পদার্থবিজ্ঞান কি, পদার্থবিজ্ঞানের পরিসর, এই বিষয়গুলো আমাদের এখানে আলোচনায় আছে। আমরা সাধারণত পদার্থবিজ্ঞান বলতে ওই বিজ্ঞানকেই বুঝি যে বিজ্ঞান পদার্থের শক্তি, মানে এখানে শক্তি এবং পদার্থ এই দুটা জিনিস নিয়ে এবং এই দুই জনের মধ্যে যে আন্তঃক্রিয়া আছে সেটি নিয়ে আলোচনা করে। অর্থাৎ শক্তি এবং পদার্থ এই দুটা রিলেশন নিয়ে আলোচনা করে বিজ্ঞানের যে অংশ সেটার নামই পদার্থবিজ্ঞান। এখন পদার্থবিজ্ঞানের পরিসরটা কি? পরিসর মানে কোন ক্ষেত্রে পদার্থবিজ্ঞান আলোচিত হয় এবং তার বিশেষ বিশেষ অংশ কি। বর্তমানে আমাদের যে এখানে নির্দিষ্ট অংশগুলো আছে জীবনযাত্রার ক্ষেত্রে, নিউক্লিয় অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পারমাণবিক বোমা পর্যন্ত, দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রযুক্তিগত যন্ত্রাংশ তৈরি, ইলেকট্রনিক্সের অবদান, কম্পিউটার সায়েন্স অংশ, এরকম মৌলিক বিজ্ঞানের অংশগুলো মূলত পদার্থবিজ্ঞান নিয়ন্ত্রণ করে। তো আমরা সবসময় চাই যে এই বিজ্ঞানটি আমাদের মানব কল্যাণের জন্য ব্যবহার হোক। যেমন মহাকাশ বিদ্যা, যেটি পদার্থবিজ্ঞানের একটি অংশ, জ্যোতির্বিদ্যার অংশ সাথে এটি রিলেটেড। পারমাণবিক বিদ্যার যে অংশটি বিদ্যুৎ তৈরিতে সাহায্য করে, আমরা সেই বিদ্যা শিখতে চাই। আমরা কোনো মারণাস্ত্র তৈরি করে এই বিজ্ঞানকে ব্যবহার করে মানব জাতির ধ্বংসের জন্য আমরা এর কারণ হয়ে উঠতে চাই না। বর্তমানে এই পদার্থবিজ্ঞানটা যে নানা ধারাবাহিকতায় বর্তমান অবস্থানে আসছে, এখানে আমাদের বেশ কিছু ভাগ নিয়ে আলোচনা আছে। ফার্স্ট আছে, দেখো, ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল কথাটির অর্থ আছে, ক্লাসিক্যাল মানে হলো যে বিষয়টা আগেও ছিল, এখনো আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। এই বিষয়টা কি? যেমন এই বিজ্ঞানে আমরা এমন কিছু ক্যালকুলেশন আছে যে ক্যালকুলেশনটা আমাদের অনুভূতি এবং বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে 2 এ 2 এ কত হয়, তোমাদের অ্যান্সার নিশ্চয়ই 4 আসবে। এটা কি কখনো পাস হবে? এমন 2 এ 2 এ কত হয়? তোমার ওখানে মাইক্রোফোনে মনে হয় প্রবলেম হচ্ছে ইমনের। তুমি সরাসরি মোবাইলের যে মাইক্রোফোন সেটাতে কথা বলো, তাহলে মনে হয় সমস্যা কম হবে। তুমি হয়তো মানে অন্য কোনো মাইক্রোফোন লাগাইছো কি? এটাতে আচ্ছা, রূপা কথা বলো। রূপা আনমিউট করে কথা বলো। ক্লাসিক্যাল এটার সহজ অর্থ, এটার একটা ইংরেজি প্রতিশব্দ আছে ইউনিভার্সাল, যেটা বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, চিরন্তন সত্য। এই ক্লাসিক্যাল মানে কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা,
নিশ্চয়ই আমরা আরেকটা বিদ্যা ব্যবহার করি, ক্লাসিক্যাল সঙ্গীত। ক্লাসিক্যাল সঙ্গীত মানে কি? যে সঙ্গীতটা এক সময় আমার দাদা শুনেছে, তারও ভালো লাগছে, সেই সঙ্গীতটা আমার বাবাও শুনছে, তাকেও ভালো লাগছে, ইভেন এটি আমি শুনতেছি, আমারও ভালো লাগতেছে। তার মানে সঙ্গীতের মধ্যে অনেক সুন্দর কথা এবং নৈতিকতা, শিক্ষার বিষয়গুলো আছে, সুন্দর সুর দিয়ে সেটি গাওয়া হয়েছে, ফলে এটি একটা কালজয়ী গান হয়েছে। আজকে কত বছর ধরে সেই গান চালু আছে। আমরা এই জাতীয় গানকে সাধারণত ক্লাসিক্যাল গান বলে থাকি। বুঝতে পারছো কি? ঠিক তেমনি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান অর্থ হচ্ছে যে পদার্থবিজ্ঞানটা আগেও ছিল, বর্তমানেও আছে এবং এটি ভবিষ্যতেও থাকবে। এই বিজ্ঞানটাই হলো ক্লাসিক্যাল। তো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বলতে আমি ওটাকেই বোঝাচ্ছি যেটি আগেও ছিল, বর্তমানেও আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। যেমন বলবিজ্ঞান, বলবিজ্ঞান বলতে গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি এগুলো নিয়ে আলোচনা করে। শব্দ বিজ্ঞান মানে শব্দের অংশ নিয়ে আলোচনা করে। তাপ বিজ্ঞান, তাপ গতিবিদ্যা, এগুলো তাপের অংশ নিয়ে আলোচনা করবে। বিদ্যুৎ, চুম্বক, এগুলো তোমার তো বুঝবাই, বিদ্যুতের অংশ নিয়ে আলোচনা। এবং আলোক বিজ্ঞান অর্থাৎ আলো নিয়ে আলোচনা। এই আলোচনাগুলো আমাদের মানব মনের অনুভূতির সাথে মিলবে। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান যেটি আছে, কোয়ান্টাম বলবিদ্যা, আপেক্ষিক তত্ত্ব, এইগুলো কিন্তু আমরা যে অনুভূতি নিয়ে বলবো বা পড়বো সেটির সাথে মিলবে না। কেন মিলবে না? যেমন দেখো, কোয়ান্টাম মেকানিক্সে একটা উদাহরণ দিই তোমাদের কাছে, তোমরা নিজেরা একটু এই প্রশ্নের উত্তরটা দুইজনই দিবা। সেটা হলো, একটা তীব্র লাল কালারের আলো আর একটা হলো তোমার ব্লু কালারের আলো, এই দুটার মধ্যে কোনটা শক্তিশালী? লাল কালার না ব্লু কালার? লাল কালার। লাল কালার। রূপার কাছে কোন কালার বেশি মানে তীব্র মনে হবে? ব্লু কালারের আলো পড়ছে আর একটা লাল কালারের আলো পড়ছে। লাল কালার স্যার। লাল কালার। আচ্ছা, ফাইন। তোমাদের কাছে যেটি মনে হচ্ছে এটি ক্লাসিক্যাল মেকানিক্স, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স মানে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। কেন? ওই যে বললাম, ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান হলো মানব মনের সাথে অনুভূতিতে এটি মিলবে। এটা বর্তমানেও যা আছে ভবিষ্যতেও তাই থাকবে এবং মানে এইরকমই, যে তুমি সঠিকটাই বলছো যে লাল কালারের আলোটা শক্তি বেশি আর নীল কালারের আলোটা অনেক ক্ষীণ আলো হয়, এটা শক্তি কম। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স সেটা বলে না। এই কোয়ান্টাম বলবিদ্যা এই অংশটা বলে যে লাল কালারের আলোর শক্তি কম, কারণ তার কম্পাঙ্ক কম। আর নীল কালারের আলো সেটি অনেক ক্ষীণ আলো হলেও এই আলোর কম্পাঙ্ক বেশি, সে কারণে তার শক্তি বেশি। আমি কিন্তু এই কথাটাই বোঝাতে চাইছি যে এই বিজ্ঞানটা আমাদের মানব মনের অনুভূতির সাথে পুরোপুরি মিলবে না। এটা একটা ভিন্ন হিসাব এবং কৌশলে এটি তৈরি। আমি আপেক্ষিক তত্ত্বের উপর আরেকটা উদাহরণ দিই, এটি আরো ভালো হবে তোমার বুঝতে। সেটি হলো যে আমরা সাধারণত জানি যে কোনো কোনো বস্তু যখন পরস্পরের দিকে আসে, অর্থাৎ পরস্পরের দিকে আসা মানে কি, এখানে আমি একটা একে দেখাই অথবা বোর্ড শেয়ার করি। মনে করো এই জায়গাতে তোমরা দেখিচ্ছ যে এই দিকে একটা গাড়ি যাচ্ছে, ওকে? তো এখানে সেই গাড়িতে যাওয়ার সময় আমরা এখানে স্পিড দেখালাম যে 50 কিলোমিটার 50 কিলোমিটার/আওয়ার বেগে এই গাড়িটা যাচ্ছে। এটা কার কাছে 50 কিলোমিটার/আওয়ার হবে? যে ব্যক্তিটা এই জায়গায় দাঁড়িয়ে থাকে
সে এখানকার এই দৃশ্যটা দেখতেছে, সে দেখিচ্ছে যে না গাড়িটা তো 50 কিলোমিটার বেগেই যাচ্ছে, যে জায়গা থেকে দেখতেছে। কিন্তু তোমার যদি এরকম হয় যে আর একটা গাড়ি এই দিকেই যাচ্ছে 10 কিলোমিটার বেগে, কত বেগে? 10 কিলোমিটার/আওয়ার 10 বেগে যাচ্ছে। তখন দেখবা যে এই দুই গাড়ি মিলে এই গাড়িতে থাকা লোক এই গাড়িকে মনে করবে সে 40 বেগে যাচ্ছে। কারণ কি, একই দিকে গেলে এই দুটোর মধ্যে বেগ বিয়োগ হয়। কি এরকম মনে হবে না? হ্যাঁ স্যার। রূপা, এরকম হবে কি না? একই দিকে গেলে পরস্পরকে তখন মনে হবে ধীরে যাচ্ছে। আচ্ছা, অথচ তুমি যদি দেখো এই দিকে যদি নিয়ে যাও গাড়িকে, উল্টা দিকে, অর্থাৎ এবার গাড়ি যদি এই দিকে যায়, পরস্পরের থেকে বিপরীত দিকে গেলে তখন কি বেগ একই মনে হবে বলো তো? তখন কিন্তু বেশি পরস্পরের মনে হয়। সাপেক্ষে বেগটা বেশি মনে হবে না? এবং বেশি হ্যাঁ স্যার। হলে তখন দেখা যাবে এই 10 আর 60, 10 আর 50 মিলে বেগ মনে হবে তখন 60 কিলোমিটার/আওয়ার। তাহলে এই ব্যাপারটা কিন্তু আমাদের স্বাভাবিক, এটাই ঘটে। কিন্তু আপেক্ষিক তত্ত্বে বলা হচ্ছে একজন ব্যক্তি এটি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই যে আলোর উৎস ধরো এটা, এই আলোর উৎস থেকে আলো বের হয়ে চলে যাচ্ছে, আলো বের হয়ে চলে যাচ্ছে। এই আলোর গতিবেগ এই দাঁড়িয়ে থাকা ব্যক্তিও যা দেখবে, এই দিকে যে ব্যক্তি আসছে সেও তাই দেখবে, এই দিকে যে যাচ্ছে সেও তাই দেখবে। তার মানে আলোর বেগ, এই পর্যবেক্ষক দাঁড়িয়ে থাক, ওই আলোর দিকে যাক, আলোর বিপরীত দিকে যাক, যে দিকেই যাক, সবার কাছেই মনে হবে যে আলোর বেগ 3 লক্ষ, অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড বেগেই আলো চলতেছে। সবার কাছে বেগ একই মনে হবে, কিন্তু বাস্তবে কিন্তু এখানে তা হয়নি। এখানে একদিকে দেখো 40 হয়েছে, একদিকে 60 হয়েছে। ঠিক আছে, একজন একদিকে গেলে বেগ যা হবে আর একজন আর একদিকে গেলে বেগ তার ঠিক বিপরীতটা হবে, তাই হবে না? কিন্তু আপেক্ষিক তত্ত্ব বলিচ্ছে যে আলোর বেগ সব জায়গাতে একই।